প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের নিয়মিত অনলাইন ক্লাসে আজকের আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। প্রথমে আমাদের জানতে হবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি। আমাদের অধ্যায়ের নাম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এখন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝবো? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বিজ্ঞানেরই একটি শাখা। এতদিন ধরে তোমরা যে হিসাব বিজ্ঞানের সাথে পরিচিত ছিলা, মূলত এটিও একটি হিসাব বিজ্ঞানের শাখা, এবং এই শাখাটির নাম হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। আজকে আমরা নতুন যে হিসাব বিজ্ঞানের শাখাটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হলো হিসাব বিজ্ঞানের এমন একটি শাখা যে শাখার কাজ হচ্ছে ব্যবস্থাপনাকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে, তথ্য সরবরাহের মাধ্যমে, তথ্য বিশ্লেষণের মাধ্যমে, তথ্য উপস্থাপনের মাধ্যমে সিদ্ধান্ত যেন সঠিক হয় সেই ব্যাপারে সহায়তা করা। অর্থাৎ ব্যবস্থাপনা যেন সঠিক বিকল্পটি বেছে নিতে পারে, সেজন্য হিসাব বিজ্ঞানের যে শাখা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং উপস্থাপনার মাধ্যমে সহায়তা করে, সেটাকে আমরা বলবো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। অতএব আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানকে ব্যবস্থাপনার একটি টুলস বা কৌশল হিসাবে দেখতে পারি। আচ্ছা, আর যে হিসাব বিজ্ঞানের সাথে আমরা এতদিন ধরে পরিচিত ছিলাম সেটি ছিল হিসাব বিজ্ঞানের আরেকটি শাখা, যেটাকে আমরা বলছি আর্থিক হিসাব বিজ্ঞান। এখন আর্থিক হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে লেনদেনকে লিপিবদ্ধ করা এবং খতিয়ানে অন্তর্ভুক্ত করা, খতিয়ানের উদ্বৃত্তগুলো দিয়ে রেওয়ামিল প্রস্তুত করা এবং এই রেওয়ামিলের ভিত্তিতে আর্থিক বিবরণীসমূহ তৈরি করে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জ্ঞাত করাটাই হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ। অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞানের সেই শাখাটি যে শাখার কাজ হচ্ছে লেনদেনকে লিপিবদ্ধ করে রেওয়ামিল প্রস্তুত করে বিভিন্ন সমন্বয়গুলোকে বিবেচনায় নিয়ে আর্থিক বিবরণী তৈরি করে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা যারা তথ্য জানতে চায় তথ্যের ব্যবহারকারীদেরকে জানিয়ে দেওয়াটাই হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের দুটি শাখার সাথে পরিচিত হলাম, একটা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং একটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। এখন আমরা এই দুইয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব। আর্থিক হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্যটা কি? এক তো বললাম যে একটার কাজ হচ্ছে তথ্য সরবরাহ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং উপস্থাপনার মাধ্যমে ব্যবস্থাপনাকে সহায়তা করা। আর একটা কাজ হচ্ছে যারা তথ্য ব্যবহারকারী তাদেরকে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জ্ঞাত করানো। দুজনের দুইটি উদ্দেশ্য। এবং আরেকটি পার্থক্য আমরা বলতে পারি, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে ভবিষ্যৎমুখী আর আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে অতীতমুখী। কিভাবে? আর্থিক হিসাব বিজ্ঞান দেখো, আমরা লেনদেন ঘটে যায়, সেই লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করি এবং তার ভিত্তিতে আমরা আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করি। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কিন্তু ভবিষ্যৎমুখী। কেন? কারণ এটি তথ্যগুলো সংগ্রহ করে বিশ্লেষণ করে এমনভাবে উপস্থাপন করে যেন আগামীতে বিভিন্ন যে সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছে
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেজন্য তথ্য সরবরাহ করে থাকে। অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে ভবিষ্যৎমুখী, আগামীতে কি হবে, কোন বিকল্পটিকে বেছে নেওয়া ঠিক হবে সে বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করে থাকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এই জন্য আমরা বলছি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে ভবিষ্যৎমুখী আর আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে অতীতমুখী। আরও একটি পার্থক্য আমরা বলতে পারি, সেটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের সাথে সময়ের একটি সরাসরি সম্পর্ক আছে। এটি ষান্মাসিক হতে পারে, বার্ষিক হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে বার্ষিকই হয়। কিন্তু ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এরকম কোনো সময়ের সাথে সরাসরি সম্পর্কিত নয়, বরং এটি সিদ্ধান্ত ভিত্তিক বা পরিকল্পনা ভিত্তিকও বলা চলে। অর্থাৎ কোনো একটি সিদ্ধান্ত গ্রহণে যখন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্যের প্রয়োজনীয়তা অনুভব করে, তখনই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান তাদেরকে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করে এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করতে পারে। এই জন্য আমরা বলবো এটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে সিদ্ধান্ত ভিত্তিক আর আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে সময় ভিত্তিক। এরপর আসি বাজেট এবং বাজেটীয় নিয়ন্ত্রণ। এটিও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের একটি হাতিয়ার। বাজেট এবং বাজেটীয় নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের একটি হাতিয়ার। এখন বাজেট কি? বাজেট বলতে বুঝি আমরা কোন কাজটি কখন কিভাবে করতে হবে সেই কাজটিটাকে আমরা বলি পরিকল্পনা, এবং এই পরিকল্পনাকে যখন তুমি সংখ্যার মাধ্যমে প্রকাশ করবা তখন সেটাকে বলা হবে বাজেট। তাহলে বাজেট কি? বাজেট হচ্ছে পরিকল্পনারই একটি সংখ্যাগত প্রকাশ, অর্থাৎ সংখ্যা বা অঙ্কের দ্বারা যখন আমরা পরিকল্পনাকে প্রকাশ করি সেটি হবে বাজেট। বাজেটীয় নিয়ন্ত্রণ, বাজেটীয় নিয়ন্ত্রণ হচ্ছে যখন বাজেটকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তখন সেটাকে আমরা বলি বাজেটীয় নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটি দেখার জন্য যখন বাজেটকে একটি টেকনিক বা কৌশল হিসেবে যখন ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা বলি বাজেটীয় নিয়ন্ত্রণ। আমি একটি উদাহরণ দিই। যেমন ধরো আমরা প্রতি বছর পিকনিকে যাই, তখন পিকনিকে যাওয়ার সময় আমরা বিভিন্ন পরিকল্পনা করি যে কখন কীভাবে যাবো, কোথা থেকে উঠবো, কোথা থেকে গাড়ি ভাড়া করবো, খাবার মেনু কী হবে, স্পট কী হবে ইত্যাদি ইত্যাদি। তো সেই সাথে আমরা আরেকটি কাজ করি, সেটা হচ্ছে একটা বাজেট তৈরি করি। কেন তৈরি করি? বাজেট যদি না করি তখন আমরা যদি দেদারসে খরচ করি তাহলে পরে দেখবা আমরা ঘাটতিতে পড়ে যাব, ব্যয় নিয়ন্ত্রণ করার সমস্যা দেখা দেবে। এই জন্য আমরা একটা বাজেট করে ফেলি, ফলে যেন আমাদের ব্যয়টা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এই জন্য আমরা মূলত বাজেটটা করি। এই জন্য বাজেট হচ্ছে নিয়ন্ত্রণের একটি হাতিয়ার। এবার আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যয়, পরিমাণ, মুনাফা সম্পর্ক। এটি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের আরেকটি টুলস বা হাতিয়ার। এখানে তিনটি প্রপঞ্চ বা আইটেম আছে, সেটি হচ্ছে ব্যয়, পরিমাণ এবং মুনাফা। এই ব্যয়, পরিমাণ এবং মুনাফা পরস্পর সম্পর্কিত। একটি পরিবর্তন হলে অপর দুটিও পরিবর্তিত হয়। ফলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই তিনের সম্পর্ককে বিচার বিশ্লেষণ করে দেখে। এই তিনজনের সম্পর্ক যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা না হয় তাহলে সর্বোত্তম সিদ্ধান্তটি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রহণ করতে পারবে না। এদেরকে আমরা ইংরেজিতে সিবিপি, সংক্ষেপে সিবিপি বলি। সিবিপি বলার কারণ হচ্ছে সি মানে কস্ট মানে ব্যয়, ভি মানে হচ্ছে ভলিউম, ভলিউম মানে পরিমাণ, আর প্রফিট বা মুনাফা। এই তিনের সম্পর্ক বিশ্লেষণ করেই আমাদেরকে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হয়।
এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক এবং এটা নিয়ে আমরা পরবর্তী আরো বিস্তারিত আলোচনা করব। দত্তাংশ বা চারটি বাংলা আছে, সেটি হচ্ছে অনুদান। এখন অনুদান বা দত্তাংশ কি? অনুদান বা দত্তাংশ হচ্ছে বিক্রয় থেকে যদি আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিই, তাহলে যে যা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি দত্তাংশ। এখন ধরে নাও বিক্রি হচ্ছে 100 টাকা আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 70 টাকা, তাহলে 100 টাকা থেকে 70 টাকা বাদ দিলে 30 টাকা, এই 30 টাকাকে বলা হবে দত্তাংশ। এখন পরিবর্তনশীল ব্যয় কি সেটি আমরা পরবর্তী স্লাইডে আছে, আমরা এটা নিয়ে পরবর্তী আলোচনা করব। তার মানে দত্তাংশ বলতে কি বুঝলাম? দত্তাংশ হচ্ছে বিক্রয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য, অর্থাৎ বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটুকু থাকে অবশিষ্ট সেটাকে আমরা দত্তাংশ বলি কিংবা অনুদান বলি। সমচ্ছেদ বিন্দু, ইংরেজিতে যেটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি, এখানে আমি চার্ট লিখছি, আসলে ব্রেক ইভেন পয়েন্ট হবে বিইপি, সংক্ষেপে আমরা বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু কি? সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন বিক্রয়ের পরিমাণ, যে পরিমাণ বিক্রয় হলে প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হয়। অর্থাৎ মোট আয় মোট ব্যয় হওয়ার অর্থ কি? মোট ব্যয় মোট আয় সমান হওয়ার অর্থ হচ্ছে কোনো লাভ বা ক্ষতি না হওয়া। অর্থাৎ যে পরিমাণ বিক্রয়ে প্রতিষ্ঠানের লাভও হয় না, ক্ষতিও হয় না, সেই পরিমাণ বিক্রয়কে বলা হয় সমচ্ছেদ বিন্দু। অর্থাৎ এই বিন্দুতে প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হয়। মোট আয় মোট ব্যয় সমান হওয়ার কারণে লাভ বা ক্ষতি কোনোটাই হয় না। এই বিন্দুটাকে বলা হচ্ছে সমচ্ছেদ বিন্দু, ইংরেজিতে ব্রেক ইভেন পয়েন্ট। আরেকটা শব্দের সাথে পরিচিত হই আমরা, সেটি হচ্ছে নিরাপত্তা প্রান্ত, ইংরেজিতে মার্জিন অফ সেফটি। আমি ইংরেজি শব্দগুলো লেখার কারণ হচ্ছে অনেক সময় ইংরেজি শব্দগুলোই ব্যবহার করা হয় প্রশ্নেও সরাসরি ইংরেজি শব্দ ব্রেক ইভেন পয়েন্ট অনেক সময় বলা হয়ে থাকে, মার্জিন অফ সেফটি বলা হয়ে থাকে, এই জন্য পাশে আমরা ইংরেজি শব্দগুলো ব্যবহার করলাম। আসলে নিরাপত্তা প্রান্তটা কি বুঝে নিই। নিরাপত্তা প্রান্ত হচ্ছে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা অতিরিক্ত বিক্রয়। অর্থাৎ আমরা জানি, একটু আগেই বললাম যে পরিমাণ বিক্রয়ে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কিছু কোনোটাই হয় না, সেটাকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। এখন ব্রেক ইভেন পয়েন্টকে যখন ছাড়িয়ে যায় বিক্রয়ের পরিমাণ, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু অপেক্ষা অতিরিক্ত যখন বিক্রয় হয়, সেই অতিরিক্ত পরিমাণ বিক্রয়কে আমরা বলবো নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ তাহলে কি বুঝলাম নিরাপত্তা প্রান্ত কি? নিরাপত্তা প্রান্ত হচ্ছে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা অতিরিক্ত বিক্রয়ের পরিমাণ। আমরা যখন দত্তাংশ বা অনুদান সম্পর্কে বলছিলাম, তখন বলছি যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে সেই পরিমাণটাকে আমরা বলি দত্তাংশ বা অনুদান। এখন পরিবর্তনশীল ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আচরণ ভিত্তিক ব্যয়ের একটি শ্রেণীবিভাগ। ব্যয় আচরণ। ব্যয় আচরণ কি? ব্যয় আচরণ হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে ব্যয় কিভাবে পরিবর্তিত হয়, ব্যয় কিভাবে রিয়্যাক্ট করে, সেটাকে বলা হয় ব্যয় আচরণ। অর্থাৎ উৎপাদনের পরিমাণ হ্রাস হলে ব্যয় কেমন আচরণ করে, বৃদ্ধি হলে ব্যয় কেমন আচরণ করে, স্থির থাকলে ব্যয় কেমন রিয়্যাক্ট করে, সেটাকে আমরা বলবো ব্যয় আচরণ। এবং এই ব্যয় আচরণের ভিত্তিতে ব্যয়কে আমরা 3 ভাগে ভাগ করি, যার অন্যতম একটি ভাগ হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে আচরণ ভিত্তিক ব্যয়ের শ্রেণীবিভাগ হচ্ছে 3 প্রকার। আমরা ব্যয় দেখবো আচরণ ভিত্তিক। একটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, একটা হচ্ছে স্থায়ী ব্যয়, আর অপরটি হচ্ছে মিশ্র ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যে ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে সরাসরি সম্পর্কিত। উৎপাদন যে হারে বাড়ে, পরিবর্তনশীল ব্যয় একই হারে বাড়ে। উৎপাদন যে হারে কমে, পরিবর্তনশীল ব্যয় একই হারে কমে। অর্থাৎ উৎপাদনের সাথে
যে ব্যয়ে সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক, যে হারে উৎপাদন বাড়ে সে হারে ব্যয় বাড়ে, সেই ব্যয়টাকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। এই পরিবর্তনশীল ব্যয়কে চেনার জন্য আমরা এর বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্যকে মনে রাখার চেষ্টা করি, সেটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে এবং মোট পরিমাণ পরিবর্তিত হয়। একটা উদাহরণ দেই, মনে করো তুমি কেক প্রস্তুত করবা। এখন কেক প্রস্তুতের জন্য ময়দা, ডিম, চিনি, ঘি যা যা লাগে এই ধরনের উপকরণ ব্যয়কে আমি ধরে নিলাম পরিবর্তনশীল ব্যয়। এখন এই উপকরণ ব্যয় একটা কেকের জন্য যদি 10 টাকা খরচ হয়, তাহলে দুইটার জন্য 20 টাকা, তিনটার জন্য 30 টাকা, অর্থাৎ সমানুপাতিক হারে যদি পরিবর্তিত হয় তখন সেটাকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। আর যে ব্যয় উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত নয় বরং সময়ের সাথে সম্পর্কিত, সেটাকে আমরা বলি স্থায়ী ব্যয়। যেমন যে কারখানায় কেক প্রস্তুত হচ্ছে সেই কারখানার ভাড়া, সেটাকে আমরা বলতে পারি স্থায়ী ব্যয়। উৎপাদন 10 একক হলেও কারখানার ব্যয় যদি 2000 টাকা, 2000 টাকা দিতে হবে। উৎপাদন যদি 20 একক হয় তাও 2000 টাকা, উৎপাদন যদি 200 একক হয় তাও 2000 টাকা। অর্থাৎ উৎপাদনের পরিমাণের সাথে এই ব্যয়ের কোনো সম্পর্ক নাই, বরং মাস গেলেই ভাড়া 2000 টাকা, অর্থাৎ এটি সময়ের সাথে সম্পর্কিত। তাহলে যে ব্যয় পরিমাণের সাথে নয় বরং সময়ের সাথে সম্পর্কিত, সেটাকে আমরা স্থায়ী ব্যয় বলবো। পরিবর্তনশীল ব্যয়ের মতো স্থায়ী ব্যয়কেও চেনার জন্য আমরা একটা বৈশিষ্ট্যকে মনে রাখতে পারি, সেটি হচ্ছে স্থায়ী ব্যয় একক প্রতি স্থির থাকে না বরং পরিবর্তিত হয় এবং মোট পরিমাণে এটি স্থির থাকে। এই দুটি বিষয় তোমাদের একটু জটিল মনে হতে পারে, আমি আবার একটু রিপিট করি। সেটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে, মোট পরিবর্তিত হয়। কিভাবে? ওই যে আমি উদাহরণটা বললাম যে তুমি যদি একটি কেক তৈরি করো তাহলে 10 টাকা, দুটি কেক তৈরি করলে 20 টাকা, তিনটি কেক তৈরি করলে 30 টাকা, তার মানে মোট পরিমাণটা পরিবর্তিত হচ্ছে, কিন্তু প্রতি এককে 10 টাকা, ওই একক প্রতিটা স্থির থাকে। তাহলে পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য হচ্ছে এককে স্থির থাকে আর মোট ব্যয় পরিবর্তিত হয়। আর স্থির ব্যয় মনে করো ওই কারখানার ভাড়া যদি 2000 টাকা হয়, তুমি যদি 1000 কেক তৈরি করো তাহলে প্রতিটা কেকের জন্য ভাড়া পড়বে 2 টাকা। 1000 না তৈরি করে যদি আমি 500 কেক তৈরি করি তাহলে ভাড়া পড়বে 4 টাকা। আমি যদি 250 তৈরি করি তাহলে ভাড়া পড়বে 8 টাকা। তাহলে একক প্রতি স্থির থাকছে না, একক প্রতি পরিবর্তিত হচ্ছে, কিন্তু মোট ওই 2000 টাকা মোট পরিমাণটা স্থির থাকছে। তাহলে পরিবর্তনশীল ব্যয় চিনব কিভাবে? এককে স্থির থাকবে, মোট পরিবর্তিত হবে। আর স্থায়ী ব্যয় চিনব কিভাবে? একক স্থির থাকবে না বরং মোটটা স্থির থাকবে। আর মিশ্র ব্যয় কি? বোঝা যাচ্ছে যে ব্যয় এই দুই বৈশিষ্ট্যের কোনোটাই ধারণ করতে পারে না, অর্থাৎ এটি এককেও স্থির থাকে না, মোটেও স্থির থাকে না, তখন সেটাকে আমরা বলবো মিশ্র ব্যয়। অর্থাৎ যে ব্যয়টি কিছুটা পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য বহন করে আবার কিছুটা স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য বহন করে, তখন সেটাকে আমরা বলি মিশ্র ব্যয়। উদাহরণ কারখানার বিদ্যুৎ বিল, এটাকে আমরা মিশ্র ব্যয় বলতে পারি। কারণ কি? যত বেশি উৎপাদন হবে, যত বেশি তত বেশি বিদ্যুৎ বিল আসবে, এটা যেমন ঠিক। আবার যদি আমি বিদ্যুৎ একদমই ব্যবহার না করি তবু একটা ন্যূনতম ব্যয় আমাদেরকে দিতে হবে, বিল পরিশোধ করতে হয়। এটাকে আমরা মিটার ভাড়াটা ইত্যাদি হিসেবে দেখি যে একদম জিরো বিদ্যুৎ ব্যবহৃত হলো, 1 মেগাওয়াটও আমি বিদ্যুৎ ব্যবহার করলাম না, তবুও আমাকে বিদ্যুৎ বিল দিতে হবে। তার মানে এর উৎপাদন জিরো হলেও একটা নির্দিষ্ট দিতে হয়, আবার উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এটি পরিমাণও বিলের পরিমাণও বেড়ে যায়। এই জন্য এটাকে আমরা বলছি মিশ্র ব্যয়। এই ব্যয় একক প্রতিও স্থির না, আবার মোটেও স্থির থাকে না। এটাকে আমরা অনেক সময় আধা পরিবর্তনশীল ব্যয়ও বলে থাকি। মিশ্র ব্যয়ের অপর নাম হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। তো আমরা একটা ছক দেখছি এখানে। এই ছকটাকে আমি তোমাদেরকে মনে রাখার জন্য বিশেষভাবে বলবো, কারণ আমরা পরবর্তী যখন ব্যবহারিক অঙ্ক করব তখন এটি খুবই তোমাদের কাজে আসবে। এখানে 5টা বিষয়কে আমি উল্লেখ করছি, যে একটা হচ্ছে বিক্রয়, একটা পরিবর্তনশীল ব্যয়, একটা দত্তাংশ, স্থায়ী ব্যয় এবং মুনাফা। এই 5টি
প্রত্যেকটি বিষয়ের পারস্পরিক সম্পর্কটা বোঝার উপরেই নির্ভর করে এই অধ্যায়ে তোমরা ব্যবহারিক অঙ্ক কতটুকু সফলতার সাথে, কতটুকু দক্ষতার সাথে সমাধান করতে পারবা। আমি এখানে একটা উদাহরণ হিসেবে কিছু কাল্পনিক অঙ্ক ব্যবহার করছি। যেমন বিক্রয়, ধরে নিচ্ছি আমার বিক্রয়ের পরিমাণ 100 টাকা। যদি আমার পরিবর্তনশীল ব্যয় 60 টাকা হয়, 60, তাহলে 100 টাকা থেকে 60 টাকা বাদ দাও, 40 টাকা। এই 40 টাকাকে আমরা বলবো 100 টাকা থেকে এই 60 টাকা বাদ দিলাম, এই যে 40 টাকা, এই 40 টাকা হচ্ছে আমার দত্তাংশ বা অনুদান। আমি সংজ্ঞায় বলেছিলাম বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটা থাকে এটাকে দত্তাংশ বা অনুদান বলে। ঠিক আছে? এখন এই দত্তাংশ থেকে যখন আমি স্থায়ী ব্যয় বাদ দিব, এই স্থায়ী ব্যয় ধরে নিলাম 25 টাকা, বাদ দিয়ে যেটুকু থাকে সেটাকে বলছি আমরা মুনাফা। তাহলে সম্পর্কটা কেমন? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিব, পাবো অনুদান বা দত্তাংশ, এবং এই দত্তাংশ বা অনুদান থেকে স্থায়ী ব্যয় বাদ দিব, পাবো আমরা মুনাফা। এইটুকু বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই, তা না হলে আমরা অঙ্ক করতে পারবো না। এবার আমি ওই যে বলছিলাম ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু, যেই পরিমাণ বিক্রয় হলে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি হয় না, সেটাকে আমরা বলছিলাম সমচ্ছেদ বিন্দু। এই সমচ্ছেদ বিন্দুকে যখন আমরা একটি ছকের মাধ্যমে প্রকাশ করি, ছক কাগজের লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি ব্রেক ইভেন চার্ট। আমরা এই ব্রেক ইভেন চার্টটাকে আজকের উল্লেখযোগ্য অংশ জুড়ে আমি আলোচনা করব, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং তোমাদের উপরের শ্রেণীগুলোতেও এটা খুবই কাজে আসবে। তোমাদের অধিকাংশ যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তোমাদের ছক কাগজের ব্যবহার সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে এবং লেখচিত্র তোমরা অনেক করেছো এবং এসএসসি লেভেল অনেক এগুলো তোমরা শিখে আসছো। তবুও আমি প্রাথমিক ধারণার জন্য একটু কথা বলি। সেটি হচ্ছে, খেয়াল করো, আমরা জানি এটাকে বলা হয়, এই রেখাটাকে বলা হয় উল্লম্ব রেখা এবং এটাকে বলা হয় আনুভূমিক রেখা। আমরা বলি ইংরেজি বলি হরাইজন্টাল লাইন এবং এটাকে বলি ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন মানে হচ্ছে উল্লম্ব রেখা আর হরাইজন্টাল লাইন মানে হচ্ছে আনুভূমিক রেখা। সাধারণত আমরা OX অক্ষ বলি এটাকে, আর এটাকে OY অক্ষ বলি। এই OX অক্ষে আমরা দেখাচ্ছি সেলস ভলিউম, বিক্রয়ের পরিমাণকে, আর OY অক্ষে দেখাচ্ছি আমরা টোটাল কস্টকে। ওয়াই অক্ষে দেখাচ্ছি আমরা টোটাল কস্ট অ্যান্ড টোটাল রেভিনিউকে। তো তোমরা জানো ওএক্স অক্ষে ডান দিকে যত অগ্রসর হয়ে আমরা বৃদ্ধি পাই এবং ওয়াই অক্ষে উপরের দিকে উঠলে বৃদ্ধি পাই, নিচে নামলে হ্রাস পাই, এবং এটার বাম দিয়ে গেলে সংখ্যা রাখার আমরা ধারণা আমাদের আছে, বাম দিয়ে গেলে হ্রাস পায় এবং ডান দিয়ে গেলে বৃদ্ধি পায়। তো বিক্রয়ের বৃদ্ধির সাথে সাথে মোট ব্যয় এবং মোট আয় বৃদ্ধি পায়, এটা আমরা জানি। তো এখানে অনেকগুলো বিষয় আছে, আমি এক এক করে একটা করে আলোচনা করি। দেখো এই রেখাটা, দেখো একদম আনুভূমিক রেখার সাথে সমান্তরাল, অর্থাৎ ওএক্স অক্ষের সাথে সমান্তরাল। এই রেখাটাকে আমরা বলছি ফিক্সড কস্ট লাইন, ফিক্সড কস্ট রেখা। স্থায়ী ব্যয়, ফিক্সড কস্ট মানে স্থায়ী ব্যয় রেখা, স্থায়ী ব্যয় রেখা। আচ্ছা, এটা স্থায়ী ব্যয়টা কেন ওএক্স অক্ষের সাথে সমান্তরাল? ওএক্স অক্ষের সাথে সমান্তরাল হওয়ার কারণ হচ্ছে, কারণ উৎপাদন বা বিক্রির পরিমাণের উপর এই ফিক্সড কস্ট নির্ভর করে না। আমরা বলছিলাম আলোচনায় যে ফিক্সড কস্ট আসলে এটি পরিমাণের উপর নয়, বরং সময়ের উপর নির্ভর করে। অর্থাৎ 1000 একক হলো যে পরিমাণ ফিক্সড কস্ট, 2000 একক হলে সেই পরিমাণ ফিক্সড কস্ট, 3000 একক হলে সেই পরিমাণ ফিক্সড কস্ট, 4000 হলেও সেই পরিমাণ ফিক্সড কস্ট। এই জন্য ফিক্সড কস্ট ওএক্স অক্ষের সাথে সমান্তরাল হয়। আবার এইখান থেকে যে রেখাটা গেল এটাকে আমরা বলছি টোটাল কস্ট। টোটাল কস্ট বলার কারণ হচ্ছে, আমি যখন এখান থেকে শুরু করছি এখানে স্থায়ী ব্যয়ও আছে, আবার এই যে যত উপর দিকে যাচ্ছে যে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এটা উপর ঊর্ধ্বগামী হওয়ার কারণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে আমার পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেতে থাকবে, কারণ এটা পরিমাণের সাথে সরাসরি সম্পর্কিত। বিক্রয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমার পরিবর্তনশীল ব্যয়ও বাড়বে। এই জন্য এই রেখাটা
ঊর্ধ্বগামী, এবং এই ঊর্ধ্বগামী রেখাটাকে আমরা টোটাল কস বলছি কেন? কারণ এই রেখাটার শুরু বা অরিজিন হচ্ছে এখান থেকে। যদি এটা এখান থেকে শুরু হতো সেটা শুধু পরিবর্তনশীল ব্যয় রেখা হতো। যেহেতু এটা এখান থেকে শুরু হয়েছে, এর নিচে তো ফিক্সড কস আছে, তারপর থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ এটা এখানে ফিক্সড কস যেমন আছে এটার নিচে, তার সাথে এটা এই যে ঊর্ধ্বগামী হওয়ার সাথে সাথে পরিবর্তনশীল ব্যয়টাও বৃদ্ধি পেত। অর্থাৎ এখান থেকে এই অংশটুকু হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়, এবং এইটুকু হচ্ছে আমার ফিক্সড কস্ট, এবং এই দুইয়ের সম্মিলনে এটি হচ্ছে টোটাল কস্ট। এই জন্য টোটাল কস্ট রেখাটা ঊর্ধ্বগামী। যদি বলা হয় টোটাল কস্ট বা মোট ব্যয় রেখাটা ঊর্ধ্বগামী কেন? কারণ টোটাল কস্টের মধ্যে পরিবর্তনশীল ব্যয় অন্তর্ভুক্ত থাকে, এবং পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের বা বিক্রয়ের পরিমাণের সাথে সাথে বৃদ্ধিপ্রাপ্ত হয় বলে এটি ঊর্ধ্বগামী হয়। আর এই রেখাটার নাম হচ্ছে আমরা টোটাল সেলস লাইন, অর্থাৎ মোট বিক্রয় রেখা। এই মোট বিক্রয় রেখা সবসময় ঊর্ধ্বগামী হবে। কেন ঊর্ধ্বগামী হবে? 1000 একক হলে যে পরিমাণ আমার টোটাল রেভিনিউ বা মোট রাজস্ব হবে, 2000 হলে তার চেয়ে বেশি হবে, 3000 হলে তার চেয়ে বেশি হবে, অর্থাৎ এটা এই পরিমাণের সাথে সাথে সমানুপাতিক হারে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং এটা অরিজিন এখান থেকে এটা ঊর্ধ্বগামী হচ্ছে। এখন এই বিন্দু, এই যে এখানে এরা পরস্পরকে ছেদ করছে, এই ছেদবিন্দুর আগ পর্যন্ত মোট বিক্রয় রেখাটা, এই যে মোট বিক্রয় রেখাটা মোট ব্যয় রেখার নিচে অবস্থান করছে, অর্থাৎ মোট ব্যয়ের চেয়ে মোট বিক্রয়ের চেয়ে মোট ব্যয় বেশি। এই জন্য এটা হচ্ছে আমার ক্ষতির অংশ, এইটা হচ্ছে ক্ষতির অংশ। এই জায়গায় পৌঁছালে দুজনেই সমান, অর্থাৎ এখানে মোট ব্যয়ও যা, মোট আয়ও তা। এই জন্য আমরা এটাকে বলছি ব্রেক ইভেন পয়েন্ট। আমাদের সংজ্ঞায় ছিল যে বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয় সমান হয় সেটাকে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ এখানে লাভও না ক্ষতিও না, প্রতিষ্ঠান লাভও করছে না ক্ষতিও হচ্ছে না, এই পয়েন্টটাকে আমরা বলছি ব্রেক ইভেন। এইটাকে অতিক্রম করে যখন চলে যাচ্ছি আমরা, তখন দেখো মোট আয় রেখাটি মোট ব্যয় রেখাকে ছাড়িয়ে গেল, অর্থাৎ মোট ব্যয় রেখা নিচে অবস্থান করছে, মোট আয় রেখাটা উপর অবস্থান করছে, অর্থাৎ বিক্রয়ের পরিমাণ মোট ব্যয়ের চেয়ে বেশি। এই জন্য এটা হচ্ছে আমার লাভের অংশ। ঠিক আছে? এখন আলোচনায় আরেকটি শব্দ আমরা ব্যবহার করছিলাম, মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত বলছি, এই অংশটাকে বলা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। কেন? এই রেখা পর্যন্ত হচ্ছে, এইটুক পর্যন্ত হচ্ছে এই বিন্দু পর্যন্ত, তথা 3000 একক পর্যন্ত প্রতিষ্ঠানের বিক্রয় হলে প্রতিষ্ঠান লাভও হয় না ক্ষতিও হয় না। কিন্তু যদি 4000 একক বিক্রয় হয়, তাহলে প্রতিষ্ঠানের এই যে 4000 একক, তার অর্থাৎ 3000 থেকে 4000, এই যে অংশটুকু, এই 1000, এটাকে বলা হবে নিরাপত্তা প্রান্ত। আমি বলছিলাম সংজ্ঞায় যে প্রতিষ্ঠানের মোট বিক্রয় যখন তার ব্রেক ইভেন পয়েন্টকে ছাড়িয়ে যায়, ওই অতিরিক্ত অংশটুকুকে বলা হয় মার্জিন অফ সেফটি। যদি প্রতিষ্ঠানের বিক্রয় 5000 একক হয়, তাহলে এখান থেকে এইটুকু অর্থাৎ 2000 একককে বলা হবে প্রতিষ্ঠানের মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি নিরাপত্তা বলা হয়, প্রতিষ্ঠান যখন এখানে অবস্থান করে তখন প্রতিষ্ঠান নিজেকে নিরাপদ হবে। কারণ কি? এই অংশে হচ্ছে মুনাফার অঞ্চল, অর্থাৎ প্রতিষ্ঠান এখন মুনাফায় আছে। এই জন্য যদি তুমি এই অঞ্চল অবস্থান করো, তাহলে তুমি ক্ষতির মধ্যে আছো, তুমি নিরাপত্তার অভাব অনুভব করবেই। ঠিক আছে না? এই জন্য এইটাকে ছাড়িয়ে আসলে আমরা এখন সেফ জোনে আছি, অর্থাৎ আমরা নিরাপদে আছি। এই জন্য মার্জিন অফ সেফটি বলা হয় এই অংশটুকুকে। এটা হচ্ছে বিক্রয়ের দৃষ্টিকোণ থেকে, আর এটা যদি আমি মোট ব্যয় এবং মোট রাজস্ব ভিত্তি বলি, তাই অংশটাকে আমার মার্জিন অফ সেফটি বলতে পারি। তো আজকে মোটামুটিভাবে এটুকুই। অনেকগুলো বিষয় এখানে চলে আসছে, একটু তোমাদের জটিল মনে হতে পারে। পরবর্তী ক্লাস আমি আবার হয়তো এটাকে রিপিটও করতে পারি, সেজন্য তোদের টেনশন করার কোনো কারণ নাই। প্রয়োজন আমি এর উপর একাধিক ক্লাস নিব, কিন্তু এই বিষয়টাকে তোমাদেরকে অবশ্যই ভালোভাবে আত্মস্থ করতে হবে, তা না হলে উপরের শ্রেণীগুলো তোমাদেরকে অনেক কষ্ট পেতে হবে। কারণ এটা উপরের প্রায় প্রতিটা স্তরে এটি কাজে লাগবে। বিভিন্ন ইভেন তোমরা যখন বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে, কিংবা আরো উপরে উঠে যখন তোমরা বিভিন্ন চাকরির ইন্টারভিউতে যাবে, তখন তোমাদেরকে এই ব্রেক ইভেন চার্ট সম্পর্কিত প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই জন্য আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবছি, এবং এটাকে মনোযোগ সহকারে অধ্যয়ন করার জন্য তোমাদেরকে আমি বলবো। তো আজকে এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।